নমস্কার, আমি সন্তু। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। কালকেই ছিল বড়দিন, আর বড়দিনে উপহার দেব না তাই তো হয় না। তাই আজকে আপনাদের জন্য নিয়ে এলাম কথা মতন তড়িৎখুড়ো সিরিজের তৃতীয় গল্প। অরিন্দম ব্যানার্জির লেখা তড়িৎখুড়ো সিরিজের থেকে তৃতীয় গল্প, অগাস্টিন সাহেবের বাংলো। আজকের গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি সন্তু, তড়িৎখুড়োর ভূমিকায় শ্রী দেবাশিস সেনগুপ্ত। তাহলে বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের গল্প, তড়িৎখুড়ো সিরিজের তৃতীয় গল্প, অগাস্টিন সাহেবের বাংলো। পৌষ মাসের সন্ধ্যা। শীত বেশ জাঁকিয়ে পড়েছে। তারপরে সন্ধেবেলা থেকে অঝোরে বৃষ্টি আর তার সাথে লোডশেডিং। আমরা তখন কাঁপছি। ঘর থেকে দুটো কম্বল এনে জড়িয়ে আমরা দুভাগে বসেছি। তবে খুঁড়োকে দেখে মনে হচ্ছে না তার বিশেষ শীত করছে। গায়ে একটা কাশ্মীরি সাদা শাল জড়িয়ে নিজের অনুকরণীয় ভঙ্গিতে তড়িৎখুড়ো বসে আছেন। খুঁড়োকে ঘিরে বসে আছি আমরা কজন গল্প শুনব বলে। যদিও খুঁড়ো যেগুলো আমাদের বলেন সেগুলোকে তিনি বলেন তার জীবনের অভিজ্ঞতা। সবটা যে সবার বিশ্বাস হয় তেমনটা কিন্তু নয়। কিন্তু এটা মানতেই হয় তার গল্পগুলো প্রত্যেকটাই আমাদের মনে দাগ ফেলে যায়। তাছাড়া খুঁড়ো যে তার জীবনে গোটা দেশ ঘুরেছেন, প্রচুর অভিজ্ঞতা সঞ্চয় করেছেন, তা তো অস্বীকার করার কোনো জায়গাই নেই। ঠান্ডাটা বেশ জাঁকিয়ে পড়েছে আজ। তাহলে কি বল? হ্যাঁ, মানে কম্বল জড়িয়েও যেভাবে কাঁপছিস তোরা। আমাকে অবশ্য এই বয়সেও শীত তেমন করে কায়দা করতে পারেনি, সে কথা বরং থাক। এই ঠান্ডার প্রকোপ দেখে সন্ধ্যেবেলায় বসে বসে মনে পড়ছিল বেশ কিছু বছর আগের একটা ঘটনার কথা। যে সে ঘটনা নয়, সে এক বিভীষিকা। ভাবতে গেলেও গায়ে কাঁটা দেয় আজ। সেই কথাটাই বরং আজকে বলি তোদের। তো সেটাও ছিল পৌষ মাসের এরকম একটা সন্ধে। তোরা তো জানিস আমি এই গোটা জীবনে পুরো দেশটাই করে ফেলেছি। বিভিন্ন সব আশ্চর্য ঘটনা প্রত্যক্ষ করছি একেবারে নিজের চোখে। হ্যাঁ। ন্যাপলা একটা হাই তুলে কিছুটা বিরক্তির ভঙ্গিতে বলল, আজ কিন্তু একটা ভূতের গল্প হলে মন্দ হয় না খুড়ো। খুড়ো আর চোখে ন্যাপলাকে একবার দেখে নিয়ে তার কথায় কান না দিয়ে তার দুধ চিনি ছাড়া চায়ে চুমুক দিয়ে বললেন, In the year 1960, বুঝলি, আমি তখন এক কাগজের অফিস থেকে আরেক কাগজের অফিসে ঘুরছি। কোথাও ঠিকমতো সেটেল হতে পারিনি। তো এরকমই সময় কাজের সূত্রে বলতে পারিস আলাপ হলো এক সাহেবের সাথে। আমি তখন ফরিদাবাদে একটি অফিসে কিছুদিনের জন্য এসেছি। সাহেবের নাম জন কিংসলি। প্রায় 6.5 ফুটের কাছাকাছি সাহেবের হাইট। রীতিমতো ঘষা মাজা তার চেহারা। বয়স আমার মতোই, মানে সেই সময় 40-এর কাছাকাছি হবে। দীর্ঘদিন ভারতে থাকার জন্য চামড়ার রং কিছুটা তামাটে হয়ে গেছে। তো ওই অফিসের একটা উঁচু পদে সাহেব ছিলেন। অল্প কদিনের আলাপেই সাহেবের আমাকে ভালো লেগে যায়। হ্যাঁ, তো তারপর কি হলো, সাহেব আমাকে একদিন অফিসে ডাকলেন। গিয়ে দেখলাম টেবিলে 2 পা তুলে সিলিংয়ের দিকে তাকিয়ে সাহেব কি যেন চিন্তা করছেন। আমায় আপনি ডেকেছিলেন সাহেব? জন, আমার নাম জন।
তুমি আমাকে ওই নামেই ডাকিতে পারো। তুমি শিকার করিতে পারো, আই মিন হান্টিং। তোরা তো জানিস আমার শিকারের গল্প। তো যাই হোক, সাহেবের প্রশ্নের উত্তরে আমি বললাম, তা একটু আধটু পারি সাহেব। ফিরাঙ্গিগঞ্জের কাছে শুনলাম একটা ম্যান ইটার বেরিয়েছে। এই ম্যান ইটারের ব্যাপারটা আমার কানে গিয়েছিল। আমি শুনেছিলাম বাঘটাকে শুধু নাকি রাতের বেলাই দেখা যায়, আর কিছু কিছু বিশেষ দিনেই দেখা যায়। তো যারা দেখেছে তারা বলে ওটা নাকি বাঘ নয়, তার নাকি হলুদ গায়ে, নীল ডোরা, চোখে যেন নীল আগুন জ্বলে। তো এই কথাগুলো জনকে বলতে জন একেবারে অট্টহাস্য করে উঠলেন। তুমি এসব কথা বিশ্বাস করো? আমি ভেবেছিলাম ফিরাঙ্গিগঞ্জ যাব, তোমাকে ব্রেভ মনে হয়েছিল, কিন্তু এখন মনে হচ্ছে তুমি ভয় পাইয়া গিয়াছ। সাহেবের এই কথাটা আমার খুব গায়ে লাগলো, বুঝলি। আমি আর ভয়, মানে এই তড়িৎ বরের যুগে তো সাহেব চেনে না, চিনলে এই কথা কখনোই সাহেব বলতে পারত না। কিছু মনে করবেন না সাহেব, এই তড়িৎ বাড়ির যে দুনিয়ার কাউকেই ভয় পায় না। আপনি বলুন কবে যাবেন বাঘ শিকারে, আমি রেডি। এই কথোপকথনের দিন 7 পর আমরা বেরিয়ে পড়লাম। ফরিদাবাদ থেকে ফিরাঙ্গিগঞ্জ যেতে সব মিলিয়ে সময় লাগে মোটামুটি এই 4 থেকে 4.5 ঘন্টা। বদ্রিপুর স্টেশন থেকে নেমে জিপ নিয়ে আমরা সেখানে যখন পৌঁছলাম তখন বিকেল। সঙ্গে সাহেব দেখেই হোক আর যে কারণেই হোক, গ্রামের লোকজন আমাদের কিন্তু খুব আপ্যায়ন করলো। গ্রাম প্রধানের বাড়িতে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা হলো। বেশ জম্পেশ একটা খাওয়া দাওয়ার পর সাহেব ওই ম্যানিটারের সম্পর্কে জিজ্ঞাসা করাতে বৃদ্ধ প্রধান বললেন, রাম রাম, ওটা বাঘ নয় সাহেব, ওইটা একটা পিশাচ। পূর্ণিমা রাতে আসে, গ্রাম থেকে একটা একটা করে লোক তুলে নিয়ে যায়। আমি নিজের চোখে দেখেছি সাহেব, নিজের চোখে। রে বাবা, বিশাল শরীর, হলুদের উপরে নীল ডোরা, হ্যাঁ, চোখে নীল আগুন দাউ দাউ করে জ্বলিতেছে। আগের পূর্ণিমায় লাখানকে তুলে নিয়ে গেল, বডি পর্যন্ত পাওয়া গেল নি। এত অবধি 9 জনকে তুলে নিয়ে চলে গেছে, কারোর বডি পাওয়া যায়নি কথা। আচ্ছা, আপনারা পুলিশ কিংবা বন দপ্তরে কিছু জানাননি এ ব্যাপারে? জানিয়ে কোনো লাভ হয়নি সাহেব, ওরাও আসতে ভয় পায়। দিনের বেলা বেশ কয়েকবার এসেছিল, কিছু পায়নি। অনেকে দেখেছে পশ্চিমের দিকের জঙ্গল থেকে পিশাচটাকে বেরোতে, ওই জঙ্গলে যেতে কেউ আর সাহস পায় না। আমরা যদি ওই ফরেস্টে, আই মিন জঙ্গলে যাই, তার ব্যবস্থা করিয়া দিতে পারবে প্রধান? এইরকম বলবেন না সাহেব, বলবেন না। ওই জঙ্গলে গেলে ফিরে আসতে পারবেন না। আগে আমরা কত গেছি, কিন্তু বাবা, কিন্তু এখন ঢুকতে পারি না। মাঝে মাঝে গর্জন শোনা যায় সাহেব। তুমি ব্যবস্থা করিয়া দিতে পারবে কিনা বলো, বকশিস দেব ভালো মতন। ঠিক আছে, কিন্তু আপনারা কাল দিনের বেলা যাবেন? না, আমরা আজ রাতেই যাব। সাহেব, আজ তো পূর্ণিমা, আজ যাবেননি। হাত জোর করে বলছি, আজ যাবেননি, আজকেই যাব। We will go today. You understand? বুঝলাম। সাহেব খুব জেদি। মিথ্যে বলবো না, সেই সময় আমার একটু বেশ ভয়ই লাগছিল, বুঝতে পারলি। মানে ভূত পিশাচ না হোক, রাতের বেলা বাঘের ডেরায় হানা দেওয়াটা যে খুব একটা বুদ্ধিমানের কাজ সেটা তো নয়। তো প্রধান কিছুতেই রাজি হলেন না, সহযোগিতা করতেও মানা করে দিলেন। অবশেষে সন্ধ্যার দিকে 2 বন্দুক আর টর্চ নিয়ে জন সাহেব
আর আমি পশ্চিম দিকে হাঁটা শুরু করলাম। আমি জানতাম যে সাহেব কেন আজকের দিনটাকেই বেছে নিলেন। তো যাই হোক, আমরা ধীরে ধীরে এক সময় জঙ্গলের মধ্যে ঢুকে পড়লাম। জঙ্গলটা খুব গভীর নয়, রাতে চাঁদের আলো ওটা জঙ্গলকে যেন একেবারে ধুয়ে দিয়েছে। সাহেব হাঁটতে হাঁটতেই বললেন, মাই ব্রাদার, আই মিন আমার দাদা, এই জঙ্গলে কিছু বছর আগেই একটা বাঘ মেরেছিল, 3টে শাবক সমেত। দাদা অসুস্থ হয়ে লন্ডন ফিরে না গেলে আমাদের সাথেই আসতই। আই এম শিওর অ্যাবাউট দ্যাট। তোরা বললে বিশ্বাস করবি না, সাহেবের এই কথা শেষ হতে না হতেই হঠাৎই জ্যোৎস্না ঢেকে গিয়ে ঘন কালো মেঘ আকাশে এসে দাঁড়ালো। শুরু হলো প্রচন্ড ঝড় আর তুমুল বৃষ্টি। মনে হতে লাগলো আমাদের যেন একদম উড়িয়ে নিয়ে যাবে। তারপর পৌষের ওই কনকনে ঠান্ডা। ব্যাপারটা বুঝতে পারছিস তো? পরিস্থিতিটা ভাব একবার। হ্যাঁ জন, দেখো, আমরা এইভাবে কিন্তু বেশিক্ষণ হাঁটতে পারবো না। চলো ফিরে যাই বরং আমরা, পরেই না হয় আবার একদিন এসে। এত দূর যখন চলে এসেছি, ফিরে আর যাব না। আই উইল নট রিটার্ন। শোনো জন, শোনো, দেখো, গোয়ার্তেমি করো না। কেমন, বাঘের পেটে যাওয়ার আগে আমরা হয়তো ঝড়েই উড়ে যাব, নয়তো ঠান্ডায় হার্ট ফেল করে মারা পড়বো। হ্যাঁ। হঠাৎ বৃষ্টির বেগ কিছুটা কমায় টর্চের আলোয় দূরে একটা কিছু চোখে পড়ল। কিছুটা এগিয়ে যেতেই আমরা দেখলাম একটা বাংলো। এবার সাহেবই বলল, চলো ওখানে গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করি, লেটস ওয়েট। ভেতরে গিয়ে বুঝলাম বাংলোটা খুব বেশি দিনের পরিত্যক্ত নয়। ধুলো ঝুল এসে জমেছে ঠিকই, কিন্তু সেটা খুব একটা ঘন নয়। বাংলোটা দোতলা। নিচের তলায় ঢুকতেই একটা লণ্ঠন চোখে পড়ল। পাশে এক বাক্স দেশলাই। ভিজে হাতে কাঁপতে কাঁপতে দেশলাই নিয়ে অনেক কষ্টে লণ্ঠনটাকে জ্বালালাম। বাইরে বৃষ্টির তীব্রতা আবার বেড়েছে। হাতে লণ্ঠন নিয়ে আমি আর সাহেব দোতলায় উঠলাম। দোতলায় 2টো ঘর, তাতে কোনো আসবাব নেই, কিন্তু ভালো মতো বোঝা যায় বাংলোর মালিক বেশ শৌখিন, পয়সাওয়ালা লোক। তা গুজবই হোক আর সত্যিই হোক, ম্যানিটারের জন্য মালিককে অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। বাইরে জোরে জোরে মেঘ ডাকছে, আর তার সাথে কনকনে হাওয়া কাঠের দেওয়াল ভেদ করে আমাদের গায়ে এসে লাগছে, হাড় কাঁপিয়ে দিচ্ছে পুরো। দোতলায় একটা বারান্দাও আছে। বাইরে না যেতে পারলেও ভালো করে বোঝা যায় যে ওই বারান্দা থেকে জঙ্গলের একটা দারুণ ছবি পাওয়া যাবে। দোতলার একটা ঘরে আমি আর সাহেব বসে আছি। সাহেব তার পিঠ ব্যাগ থেকে একটা ফ্লাস্ক আর 2টো কাপ বের করে চা ঢেলে বলল, শোনো তবে, আমার দাদার গল্প তোমাকে বলি। আমার দাদা, আই মিন মাই ব্রাদার অগাস্টিন, বোধহয় আমার থেকেও লম্বা, দুর্দান্ত শিকারী। হি ইজ এক্সেলেন্ট হান্টার। আমি তো ওর কাছে কিছুই না, আই এম নাথিং ইন ফ্রন্ট অফ হিম, ইউ নো। ছোটবেলা থেকেই ওকে দেখে হিংসে হতো। অত সাহসী, অত শক্তিশালী, বন্দুকের কি এইম, মাই গড! কয়েক গজ দূর থেকে ওর নিশানা কোনো দিনও ভুল হতো না। হি নেভার মিসড। ও এখানে ফরেস্ট অফিসারের চাকরি নিয়ে এসেছিল। চায়ে চুমুক দিয়ে
কিছুটা থেমে কি একটা যেন ভাবলো সাহেব, তারপর আবার বলতে শুরু করলো। বদ্রিপুরে পোস্টিং ছিল, বোধহয় 55 হবে। ওখানে এসে এই ফিরাঙ্গিগঞ্জের কথা শুনলো এই জঙ্গলে বাঘ আছে। বেরিয়ে পড়ল ওর বিশাল দোনালা বন্দুকটা নিয়ে। ওর মুখেই শুনেছিলাম ওর এক ফ্রেন্ড এখানে ওকে একটা বাংলোয় থাকার বন্দোবস্ত করে দিয়েছিল। বাংলোয় থাকতো আর শিকার করত। এইভাবেই কিছুদিন যাওয়ার পর একদিন বাংলোয় বসে বিশ্রাম করছিল অগাস্টিন। হঠাৎ তীব্র গর্জন শুনে বেরিয়ে এসে দেখে একটা টাইগার, একটা বাঘ তার 3টে শাবক নিয়ে হেঁটে যাচ্ছে বাংলোর থেকে কিছু দূরে জঙ্গলের ভেতর দিয়ে। বন্দুক নিয়ে বাংলোর বারান্দায় গিয়ে দাঁড়ায়। 4টে গুলি, অব্যর্থ নিশানা। That's all. 4টে প্রাণী লুটিয়ে পড়ল মাটিতে, all finished. বলেই একেবারে হা হা করে হেসে উঠল সাহেব। সে হাসিতেই বাংলোটা যেন কেঁপে কেঁপে উঠছিল। সাহেবের চোখের দিকে তাকালে মনে হচ্ছিল সে যেন একটা ঘোরে রয়েছে, কিসের যেন একটা ঘোর। আমার একটা কথা মনে হতে বললাম, আচ্ছা সাহেব, এই বাংলোটা কি সেই বাংলোটা? হ্যাঁ, হতে পারে, ইটস পসিবল। তবে আমি শুনেছিলাম ওই বাংলোটায় আগুন লেগে গিয়েছিল কিছুদিন পর। পিটার ওই বাংলোর মালিক বাংলো ছেড়ে দেহরাদুন চলে যান। তারপর আই ডোন্ট নো, জানি না সেই বাংলোটাকে কেউ সারিয়েছিল কিনা। তবে তোরই জাস্ট ইম্যাজিন, একবার ভাবো, যদি এই বাংলোটাই ওই বাংলোটা হয়, তবে ওই বারান্দা থেকেই অগাস্টিন। কথায় বাধা পড়ল খুট খুট করে একটা শব্দে। শব্দটা আসছে নিচে থেকে। বৃষ্টির বেগ তখনও কমেনি, থেকে থেকে বাজ পড়ছে। শব্দটা শুনে আমি আর জন মুখ চাওয়াচাওয়ি করলাম। আমরা হাতে বন্দুক তুলে নিলাম, ধীর পায়ে নিচে নেমে গেলাম। জন আমাকে লণ্ঠন নিতে বারণ করলো। শব্দটা বুঝলি ক্রমাগত হয়েই চলেছে, খুট 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 খুট। নিচে এসে শব্দ অনুসরণ করে কিছুটা এগোতেই টর্চের আলোয় দেখি একটা প্রাণী, একটা বন শুয়োর বাংলোর গায়ে গা ঘষছে। আর ঠিক এমন সময় ঘটে গেল একটা ঘটনা। বৃষ্টির শব্দ ভেদ করে কান ফাটানো এক শব্দ। গুলি চালিয়েছে জন। চোখটার মাথায় গিয়ে লেগেছে সে গুলি, লুটিয়ে পড়েছে সেই দেহটা। আজকে ডিনারের ব্যবস্থা হয়ে গেল। শুয়োরের বডিটা নিচের একটা ঘরে একাই টেনে নিয়ে গেল সাহেব। ঘরের মেঝেগুলোতে রক্তের দাগ টর্চের আলোতেও পরিষ্কার দেখা যাচ্ছিল। আর তারপর যে ঘটনাটা ঘটল সেটা ছিল আরো আশ্চর্যের। শুয়োরটাকে রেখে বৃষ্টির জলে হাত ধুয়ে আমরা উপরে উঠে আসছি। ঠিক করেছি বৃষ্টি একটু কমলে কাঠ জোগাড় করে আগুন জ্বেলে ওটাকে রান্না করা যাবে। সিঁড়ি দিয়ে আমরা প্রায় দোতলায় উঠে এসেছি। এমন সময় নিচে থেকে আরো একটা শব্দ। তড়িঘড়ি আমরা নিচে নেমে যে দৃশ্যটা দেখলাম, যে ঘরটায় শুকরটাকে রাখা হয়েছিল সেই ঘরটায় কিছু নেই, ফাঁকা। এই কয়েক সেকেন্ড আগেই বডিটা ওখানে ছিল, কিন্তু এখন কিচ্ছু নেই। রক্তের দাগও নেই মেঝেতে। দৃশ্যটা দেখে আমরা একেবারে হতভম্ব হয়ে গেলাম, বুঝে উঠতেই পারলাম না কি হয়েছে। যাই হোক, একটু সুস্থ হয়ে সাহেব বাইরে বেরোলো। কিন্তু বৃষ্টির তীব্রতা তখন এত বেশি যে সে বেশি দূর যেতে পারল না। আমরা ওই আবার দোতলায় এসে বসলাম। কিছুক্ষণ আমরা কিছুই বলতে পারলাম না। কারোর মুখেই
কোনো শব্দ নেই, না সাহেবের না আমার। মানে গোটা ব্যাপারটাকে হজম করতে পারছিলাম না। তো তোরা তো জানিস যে গোটা জীবনে কত রকম আশ্চর্য ঘটনার সম্মুখীন হয়েছি আমি, কিন্তু এই দিনটার কথা আমি শেষ দিন পর্যন্ত ভুলব না। হ্যাঁ, সাহেব তার ব্যাগ থেকে ব্র্যান্ডির বোতলটা বের করে টকটক করে বেশ কিছুটা গলায় ঢেলে নিল। এই বৃষ্টি আর শীত যাওয়ার কোনো নাম নেই, অনেকটা রাত এখনো থাকতে হবে। এইভাবে ভয় পেয়ে চুপ করে গোটা রাতটা কাটানো তো সম্ভব নয়। তাই আমি বললাম, দেখো সাহেব, আমার মনে হয় ওই শেয়াল টেয়াল গোছের কোনো প্রাণী হবে, বুঝতে পারলে? না টরিট, হতে পারবে না। এত কম সময় একটা বডি বেমালুম গায়েব হয়ে গেল, হাওয়ায় মিলিয়ে গেল। হাউ ইজ পসিবল? তুমি ভালো করে দেখেছো মেঝেতে রক্তের দাগটাও নেই, পুরো ভ্যানিশ। এত বড় একটা প্রাণী, হাউ জাস্ট ইজ পসিবল? এই বলে সাহেব কিছুটা ব্র্যান্ডি ঢকঢক করে আরো গিলে নিল। আচ্ছা টরিট, ওরা যেটা বলল সেটা না যত সব উল্টো পাল্টা কথা ভাবছি? ওই রাতে যে বৃষ্টি হচ্ছিল, বুঝলি, ওরকম বৃষ্টি আমি খুব কম দেখেছি। এদিকে রাতও কাটে না। সাহেবের পকেট ঘড়ি দেখাচ্ছে তখনও সবে 11টা। হ্যাঁ, 11টা। শীত আরো প্রকট হচ্ছে। মাঝে মাঝে যখন ঝড়ের প্রভাব বাড়ছে, হাওয়া এসে বাংলোকে একেবারে কাঁপিয়ে দিয়ে যাচ্ছে। মানসিক দিক থেকে আমরা ক্লান্ত হয়ে পড়ছি ক্রমশ। ইতিমধ্যে সাহেব বাংলোর দেওয়ালে গা এলিয়ে দিয়েছে। আমিও সাহেবকে শোনাচ্ছি আমার জীবনের সব ওই আশ্চর্য ঘটনা। তো এইভাবে জেগে থাকার একটা জোর চেষ্টা চলছে আমাদের। যে প্রাণী অত বড় একটা প্রাণীকে নিয়ে হাওয়ায় মিলিয়ে গেছে, সে প্রাণী যে কোনো সময় আমাদের উপর যে আক্রমণ করবে না তার কোনো গ্যারান্টি নেই। এই কথা বলতে বলতে কখন চোখ লেগে গেছে টের পাইনি। কতক্ষণ ঘুমিয়েছি তারও কোনো হিসেব নেই। ঘুম ভাঙল সাহেবের ঠেলায়। তাকেই দেখি সাহেব গলাটাকে খাদে নামিয়ে আস্তে আস্তে বলছে, শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ টরিট? ক্যান ইউ হিয়ার ইট? সাহেবের ডাকে ঘুমটা একটু কেটে উঠতেই শুনতে পেলাম গগন ভেদে সেই গর্জন। একবার, দুবার, তিনবার বৃষ্টি আর ঝড়ের শব্দ ছাপিয়ে সেই শব্দ পরিষ্কার কানে এসে পৌঁছচ্ছে। সেই শব্দে বাংলোটা একেবারে কেঁপে কেঁপে উঠছে। লণ্ঠনে জ্বালানি কতটা ছিল, কতদিন ছিল জানি না। আলো তখন ধীর হয়ে আসছে, আর সেই আলোতেই স্পষ্ট বুঝলাম সাহেব প্রচণ্ড উত্তেজিত। আমরা বারান্দাটায় বেরিয়ে এলাম। বৃষ্টি যেন কিছুটা কমেওছে, কিন্তু ঝোড়ো হাওয়া তখনও বন্ধ হয়নি। তার প্রভাব অবশ্য কিছুটা কমেছে, কিন্তু বন্ধ হয়নি। বারান্দায় এসে কিছুই দেখা গেল না। অনেক চেষ্টা করে ব্যর্থ হয়ে যখন ফিরে আসছি, তখন আবার শুনতে পেলাম সেই গর্জন। ওরা বিশ্বাস করবে কিনা জানি না, সেই শব্দ যেন ভেতরে গিয়ে লাগে একেবারে, শরীর যেন ভেতর থেকে কেঁপে ওঠে। এই সময় সাহেব বলল, চলো চলো টরিট, বাইরে যাওয়া যাক, লেটস গো। বাইরে যাবে? কিন্তু জন, এখনো তো বেশ জোরেই বৃষ্টি হচ্ছে, তুমি দেখো। ও ফুলিশ ফেলো, যদি বৃষ্টি সারা রাত হয় তাহলে কি সারা রাত এখানেই বসে থাকবে? আমরা যে কাজে এসেছি সেই কাজটা তো শেষ করে যেতে হবে। প্রাণীটা আমাদের খুব কাছেই আছে, এই সুযোগটা এরপর আর পাবো না। লেটস গো। সাহেব ভেতরে গিয়ে আরো কয়েক ঢোক ব্র্যান্ডি খেয়ে নিল। আমি বাধা দিতে গেলাম, শুনলে না।
গর্জনের শব্দ আর শোনা যাচ্ছে না। বন্দুকটা খুলে সাহেব চেক করে নিল গুলি ঠিকঠাক আছে কিনা। আমিও সব দেখে নিলাম। মনের মধ্যে তখন প্রবল উত্তেজনা। কি হবে জানি না, মানে হয় বাঘটা মরবে, নাহলে আমরা। এই তড়িৎ বাণিজ্য অবশ্য কাউকে কোনোদিন ভয় পায়নি, তো সংশয়, হ্যাঁ মনে সংশয় জেগেছে অনেকবার। মানে সত্যি বলতে কি, ওই পরিস্থিতিতে মন চাইছিল আমরাও ঠিক থাকি, বাঘটাও, কিন্তু তার হওয়ার নয়। ন্যাপলা যেন এবার একটু অধৈর্য হয়ে বলল, হ্যাঁ মানে তারপর বলুন না কি হলো। এ থাম থাম, হ্যাঁ খুব তো ভূতের গল্প বলে লাফাচ্ছিলি। হ্যাঁ জানিস না, এই ধরনের গল্পে অ্যাটমসফিয়ারটা কতটা গুরুত্বপূর্ণ সেটা বোঝ আগে। যে ঘটনাটা নিজের চোখে দেখেছে তার অনুভূতিটা না জানলে অ্যাটমসফিয়ারটাই তো বুঝতে পারবি না। হ্যাঁ আগে মন দিয়ে শোন। হ্যাঁ কোথায় যেন ছিলাম, ও হ্যাঁ, তারপর ব্যাগপত্র নিয়ে আমি আর সাহেব বেরিয়ে পড়লাম। লন্ঠনটা তখন নিভে গেছে। সাহেবের 3 সেলের টর্চ আর আমার 1 সেলের। যতই জোরালো আলো হোক, বৃষ্টি ভেদ করে সেই আলো কিন্তু বেশি দূর যেতে পারছে না। ধীর পায়ে আমরা একটু একটু করে এগোচ্ছি। বৃষ্টির একঘেয়ে শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। সাহেব আর আমি যেদিক থেকে গর্জনের শব্দ এসেছিল সেই পথ ধরে ধীরে ধীরে এগিয়ে চলেছি। আন্দাজ করে করে এগোচ্ছি। বৃষ্টিটা যেন আবার কিছুটা বেড়ে গেল, তবু সাহেব কিন্তু পিছু হটল না। একবার কথা প্রসঙ্গে জন বলেছিল যে তার দাদু আর বাবা তারাও এক সময় প্রচুর শিকার করেছে। যাদের রক্তে শিকার থাকে তারা সাহসী আর ভীষণ একগুঁয়ে প্রকৃতির হয়। আমরা এগুচ্ছি, কিন্তু কোনো কিছুই আমাদের নজরে আসছে না। একটা ব্যাপার খেয়াল করেছি, মেঘ ডাকাটা কিন্তু বেশ অনেকক্ষণ থেমে গেছে। তো এভাবে বেশ কিছুক্ষণ হাঁটার পর আমরা একটু ক্লান্ত হয়ে গেছি। তখনই ঝপ করে আমাদের চোখের সামনে কি একটা জিপ খুব দ্রুত গতিতে চলে গেল। তারপর আরো 3টে। টর্চের আলোতে কিছুই বোঝা গেল না। সাহেব আর আমি ছুটে ওই জায়গাটায় গেলাম। সাহেব নিচু হয়ে কি একটা দেখার চেষ্টা করলো, বোধহয় ওই পায়ের ছাপটা পাবে, কিন্তু এই বৃষ্টিতে পায়ের ছাপ পাবে কোথায়? হ্যাঁ সে তো খুব মুশকিল। সাহেব হতাশ হয়ে উঠে এলো। আর ঠিক এমন সময় আবার আকাশ বাতাস ভেদ করে সেই তীব্র গর্জন। ভেতর থেকে কেঁপে উঠলাম। আমাদের উত্তর দিক থেকে সে গর্জনটা ভেসে এসছে। আমরা টর্চ ঘুরিয়ে কিন্তু কিছুই দেখতে পেলাম না। আর এবার ভেসে এলো মানুষের কণ্ঠের এক তীব্র চিৎকার। বেশ কিছু পায়ের শব্দ যেন আমাদের দিকে এগিয়ে আসছে। একটা লোককে দেখতে পেলাম আমরা, ছিন্ন ভিন্ন তার শরীরের পরিধান। আমাদের দিকে ছুটে এসে বলল, বাবু বাবু পালান বাবু, ওটা একটা রাক্ষস, সবাইকে মেরে ফেলবে, সবাইকে। কে তুমি? হ্যাঁ আমি লাখান বাবু, পালান পালান। এই বলে লোকটা ছুটতে ছুটতে উত্তর দিকে চলে গেল। লাখান নামটা চেনা চেনা লাগলো ঠিকই, কিন্তু ওই সময় ঠিক মনে করতে পারলাম না। সেই সময় ঘটল আরেক আশ্চর্য ঘটনা। এবার উত্তর দিক থেকে ভেসে এলো সেই গর্জন, আর সেই মানুষ কণ্ঠে তীব্র আর্তনাদ। আমি আর সাহেব গোটা ঘটনাটি দেখছি আর বোঝার চেষ্টা করছি। সোজা এক্সপ্লেনেশন দেওয়ারও চেষ্টা করছি মনকে, কিন্তু না, ঠিক দিতে পারছি না। এত দ্রুত সব কিছু ঘটল। তো বেশ কিছুক্ষণ সব চুপ।
সব শব্দকে হার মানিয়ে তার জায়গা ফের দখল করেছে সেই একঘেয়ে বৃষ্টি। হঠাৎ দেখলাম সাহেব ঝপ করে বসে পড়ল, মাথা নিচু করে বিড়বিড় করে বলতে লাগলো, কি হচ্ছে এইসব তরিত? হোয়াটস হ্যাপেনিং? কিছুই মাথায় ঢুকছে না আমার। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড এনিথিং। ও মাই গড, জিসাস ক্রাইস্ট, এসব কি হচ্ছে? না না জন ভেঙে পড়লে চলবে না। শোনো শোনো, এতদূর যখন এসে গেছি তখন আর ফেরার রাস্তা নেই। হ্যাঁ, ওঠো ওঠো জন, ওঠো। আমি আসলে ভাবতে পারিনি যে এত সাহসী দীর্ঘকায় একটা লোক ওইভাবে ভেঙে পড়বে। তবে আমার তার আগেই সাহেবের উপর বেশ রাগই হচ্ছিল। মানে সাহেবের জন্যই তো এরকম একটা পরিস্থিতিতে আমরা, রাগটা সেই কারণে। সাহেব উঠল, আমরা এবার উল্টো দিকে অর্থাৎ উত্তর দিকে হাঁটতে শুরু করলাম। বৃষ্টিটা তখন বেশ কমে গেছে। হালকা হালকা চাঁদের আলো কালো মেঘের পর্দা ভেদ করে জঙ্গলে প্রবেশ করছে। বৃষ্টির শব্দ কমাতে আমরা নিজেদের পায়ের শব্দও শুনতে পাচ্ছি। জঙ্গলে কাদার উপর দিয়ে হেঁটে চলেছি আমরা। রাত তখন বোধহয় হ্যাঁ দুটো বেজে গেছে। ঠান্ডা বেশ জাঁকিয়ে গায়ে এসে বসছে। বেশ কিছুক্ষণ উল্লেখযোগ্য কিছুই ঘটেনি। এই দীর্ঘ সময়েও মনের মধ্যে আগের ঘটনাগুলোই ওই বারবার ঘুরছে। মন বলছে কি যেন একটা হিসেব মিলছে না, কি যেন একটা হওয়া উচিত ছিল না, তবু হচ্ছে। তো এতক্ষণ সাহেবও কিছু বলেনি, সেও চুপ। বোধহয় তার মনেও সেই অঙ্কটাই চলছে। দূরে কোথা থেকে একটা শেয়াল থেকে থেকে ডেকে উঠছে। একটা নিশাচর পাখি আমাদের মাথার ওপর দিয়ে উড়ে চলে গেল। মনে হতে লাগলো সবকিছু যেন অস্বাভাবিক রকমের স্বাভাবিক হতে শুরু করেছে। আমরা এসে থেকে এই ব্যাপারটা লক্ষ্য করে যাচ্ছি। আসলে এতক্ষণ মুষলধারে বৃষ্টিতে কোনো কিছুই বোঝা যাচ্ছিল না। এইবার একটু একটু করে বুঝতে পারছি। উত্তর দিকেই হেঁটে চলেছি আমরা। হেঁটে চলেছি তো হেঁটেই চলেছি। কোথায় যাচ্ছি, কত দূর যাচ্ছি সেটা জানি না। হঠাৎ সারা পৃথিবীকে অবাক করে যেন পুরো জঙ্গল জ্যোৎস্নার আলোয় ঢেকে গেল। বৃষ্টি পুরোপুরি থেমে গেছে। আকাশ এখন পুরো পরিষ্কার। একটা কথা মনে হওয়াতে বুকটা ধড়াস করে উঠল। আচ্ছা আমাদের প্রধান বলেছিল না, লাখান বলে একজনকে নরখাদকটা তুলে নিয়ে গিয়েছিল? সেটা মনে হতে সাহেবকে বললাম। সাহেব বলল, আমি তো তখনই বুঝেছিলাম, তাই তো পাজল হয়ে গিয়েছিলাম কি হচ্ছে ভেবে। কিছু তো একটা গন্ডগোল আছে, সামথিং ইজ রং। হাজার চিন্তা, যার হয়তো কোনো মানেই হয় না, হাজার যুক্তি, মনকে বোঝাতে বোঝাতে আমরা হাঁটছি। আমাদের আর টর্চের প্রয়োজন পড়ছে না। কতক্ষণ ধরে আমরা হাঁটছি খেয়াল নেই। ঘন জঙ্গল হলে দিকভ্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু এই জঙ্গলে তার সম্ভাবনা কম। কিন্তু আমরা হেঁটেই চলেছি। জঙ্গল আর শেষ হচ্ছে না, আর আমরা যে উদ্দেশ্যে এসেছি সেটাও পূরণ হচ্ছে না। একসময় এসে আমার আর সাহেবের শরীর আর মন মানসিকভাবে বেশ ক্লান্ত হওয়াতে আমরা এক জায়গায় দাঁড়িয়ে পড়লাম, বুঝতে পারলি? আর ঠিক এই সময় ঘটে গেল পরপর অনেকগুলো ঘটনা। আমরা যেখানে দাঁড়িয়েছিলাম তার পাশের একটা ঝোপ হঠাৎ কেঁপে উঠল, আর সেখান থেকে ধীর পায়ে বেরিয়ে এলো একটা প্রাণী। জীবনে অনেক জীবজন্তু দেখেছি, শিকার করেছি,
কিন্তু এরকম কোনো কিছু নিজের চোখে দেখিনি। একটা বাঘ, পুরো হলুদ গায়ে, নীল ডোরা। জানি না আলো এত বেশি ছিল কিনা, নাকি আমারই কল্পনা কিছুটা এসে মিশেছিল, কিন্তু আমি স্পষ্ট দেখতে পারছিলাম তার চোখে নীল আগুন দাউ দাউ করে চলছে। এই দৃশ্য যেন এই পৃথিবীর কোনো দৃশ্যই নয়। আর এবার যে জিনিসটা দেখলাম, তাতে পিঠের ভেতর ঠান্ডা একটা স্রোত নেমে গেল। বাঘটার পেছন দিক থেকে বেরিয়ে এলো 3টি শাবক, আর তাদেরও গায়ের রং এক, তাদেরও চোখে নীল আগুন দাউ দাউ করে চলছে। এই তড়িৎ বাণিজ্যেও সেদিন সেই সময় বেশ ভয় পেয়ে গিয়েছিল। কিছুক্ষণের জন্য আমরা যেন সম্মোহিত হয়ে গেলাম, একেবারে হিপনোটাইজড। তারপরই ঘটে গেল এক আশ্চর্য ঘটনা। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে সাহেব প্রথম গুলিটা চালালো। অভ্যর্থতার নিশানা সোজা বাঘের কপালে গিয়ে লাগলো, আর বাঘটা মাটিতে লুটিয়ে পড়ল। সাহেব অট্টহাস্য করে বলল, পিশাচ! Human being demons! রাক্ষস! আমি হাঁ করে সবটা দেখছি। তখন আমি সম্মোহিত। শাবকগুলো কিন্তু তখন এক দৃষ্টে আমার দিকে চেয়ে আছে। আর এবার ঘটে গেল সবচেয়ে আশ্চর্য ঘটনাটা। গুলি খেয়ে মরে যাওয়া বাঘটা আবার নাড়াচাড়া দিয়ে উঠে দাঁড়ালো। সাহেবও বেশ অবাক হয়ে গেল। তুই এখনো মরিসনি, কিন্তু আমার হাতেই তো তোর মৃত্যু লেখা আছে। এই বলে সাহেব আবার গুলি চালালো, আর সেটাও বাঘটার মাথায় গিয়ে লাগলো। কিন্তু অদ্ভুতভাবে বাঘটার কিছু হলো না। তার জ্বলন্ত দৃষ্টিতে সে সাহেবের দিকেই তাকিয়ে আছে। সম্বিত ফিরে পেতেই আমি বললাম, পালাও পালাও জন, জন পালাও, ওটা বাঘ নয়। আমি আর জন রুদ্ধশ্বাসে ছুটতে শুরু করলাম। একবার পেছন ফিরে দেখলাম প্রাণীটা তখনও ওখানেই দাঁড়িয়ে আছে, আর একইভাবে তাকিয়ে আছে আমাদের দিকে। বেশ কিছুক্ষণ ছোটার পর দূরে আমাদের সেই বাংলোটা নজরে পড়ল। কাছে আসতেই দেখলাম, কোথায়, ওখানে কোনো বাংলোই নেই, রয়েছে একটা বাংলোর ধ্বংসাবশেষ। এই সময়ের মধ্যে কারা যেন বাংলোটাতে আগুন লাগিয়ে দিয়ে গেছে, আর সেই আগুন তার ধ্বংসলীলা শেষ করে আবার নিভেও গেছে। আর সেই ধ্বংসাবশেষ থেকে বেরিয়ে এলো সেই 4টে প্রাণী, ভীষণ ধীর গতিতে। আমরা আবার সম্মোহিত হয়ে গেলাম। এবার সেই 4টে প্রাণী আমাদের ঘিরে চারদিকে ঘুরতে লাগলো। 4 জোড়া চোখ তখন আমাদের দিকে। এই সময় হঠাৎ জন কাঁপা গলায় চিৎকার করে উঠল, শয়তান! আগস্টিন তোদের মেরেছিল, আর তোরা তার প্রতিশোধ নিতে এসেছিস? হ্যাঁ? এই বলে জন কাঁপা কাঁপা হাতে আবার গুলি ছুড়ল। কিন্তু প্রথম সাহেবের গুলি নিশানায় লাগলো না। আবার ছুড়ল, এবারেও লাগলো না। এবার আমি গুলি ছুড়লাম, 1 বার, 2 বার, 3 বার। বাঘের গায়ে লাগলো, কিন্তু কোনো কিছুতেই কোনো কিছু হলো না। আর এবার যে ঘটনাটা ঘটে গেল তার জন্য একেবারেই প্রস্তুত ছিলাম না। 4টি প্রাণী এসে ঝাঁপিয়ে পড়ল একেবারে সাহেবের উপর। সাহেবের আর্তনাদে গোটা পৃথিবী যেন একবার কেঁপে উঠল। মানুষের সাথে লড়াই করা যায় রে ন্যাপলা, কিন্তু প্রেতাত্মা বা শয়তানের সাথে লড়াই করা যায় না।
তারা ঝাঁপিয়ে পড়ল ঠিকই, কিন্তু সাহেবকে ফেলে দিয়ে সাহেবকে মেরে ফেলল না। তার গায়ে উঠে কি যেন দেখতে লাগলো। আমি এমন সময় আবার গুলি ছুড়লাম, না, নিশানায় লাগলো না সেগুলি। এবার বাঘটা আমার দিকে ঘুরে তাকালো। উফ, কি হিংস্র সে চোখ, তোদের কি বলবো। আর তারপর সেই গগনভেদী গর্জন। আমি আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারলাম না। ভালোই বুঝলাম যে ওখানে থেকে আমি আর কিছুই করতে পারবো না। ছুটতে শুরু করলাম, দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটতে শুরু করলাম। আমি জানি না কোন দিকে যাচ্ছি, কোনো হুঁশ নেই। পিছনে ফিরে দেখলাম তারা একইভাবে সাহেবকে নিরীক্ষণ করছে, আর সাহেব অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। ছুটে ছুটে আমি কিভাবে জানি না জঙ্গল পেরিয়ে জনবসতিতে এসে পৌঁছলাম এক সময়। তখন ভোরের আলো আস্তে আস্তে ফুটছে। খুঁজে পেলাম গ্রাম প্রধানের বাড়ি। ডাকতেই বেরিয়ে এলেন বৃদ্ধ। তাকে যতটা সম্ভব ঘটনাটা বললাম। হতাশ হয়ে তিনি সবটা শুনলেন, কিন্তু কিছু বললেন না। তৎক্ষণাৎ একটা সার্চ পার্টি তৈরি করা হলো। অনেকেই যেতে নারাজ ছিল, কিন্তু দিনের বেলা পূর্ণিমা নয় বলে তাদের রাজি করানো গেল। আমি মনে মনে বেশ ভালো করেই জানতাম জনকে আর পাওয়া যাবে না। তন্ন তন্ন করে খোঁজা হলো জঙ্গল, কিছুই পাওয়া গেল না। রাতের আলোয় যে জঙ্গলকে অতটা বড় লাগছিল, দিনের আলোয় সেই জঙ্গলকে আর অত বড় লাগলো না। একটা মানুষ বেমালুম গায়েব হয়ে গেল। বাংলোর ধ্বংসাবশেষটার সামনে আমরা এসে পৌঁছলাম, কিন্তু না, কোনো চিহ্ন পর্যন্ত পাওয়া গেল না। না পাওয়া গেল রক্তের দাগ, না জনের বন্দুক, কোনো কিছুই না। মনটা প্রচন্ড ভেঙে গেল। বন দপ্তর থেকে লোক এসেও সবটা সার্চ করেছিল, কোনো কিছুই পাওয়া যায়নি। এইসব ঘটার দিন 15 পরে লন্ডনে অগাস্টিনের উদ্দেশ্যে একটা চিঠি লিখি। কিছুদিন পর উত্তর আসে, অগাস্টিন আর বেঁচে নেই, তার টিবি হয়েছিল। আমিও ফরিদাবাদ ছেড়ে চলে যাই। তারপর আবার এক কাগজের অফিস থেকে আরেক কাগজের অফিস। মাঝে মাঝে আরো অন্য কাজও করেছি। ওইদিকে আর কোনোদিন যাইনি। তবে শুনেছি ওখানে নাকি আর নরখাদক ফিরে আসেনি। সেই বাঘ আর তার 3 শাবক নিয়ে আর আমার সাহেব বন্ধুকে নিয়ে কোথায় চিরতরে উধাও হয়ে গেছে। এত বছর পরেও ওই দিনটার কথা ভাবলে মনটা খুব খারাপ হয়ে যায়। এখন তো আর সেই বদ্রীপুরও নেই, সেই ফিরাঙ্গিগঞ্জে নেই। জঙ্গল কেটে এখন সেখানে মানুষের ঢালাও বসবাস। একটা মানুষ হাওয়ায় মিলিয়ে গেল, তাই আবার হয় নাকি? মানলাম ওই 4টে না হয় মানুষ ছিল না। এই শোন ন্যাপলা, তুই কি বলতে চাইছিস রে? হ্যাঁ, যত সব আজগুবি গল্প। আচ্ছা, আজগুবি গল্প? তা তোকে কে শুনতে বলেছে? হ্যাঁ, আজগুবি গল্প শুনবি না? না শুনলেই তো হয়। আমরা তাদের কাণ্ড দেখে হেসে উঠলাম। হোক আজগুবি, হোক পুরোটাই বানানো, কিন্তু এই পৌষের রাতে আর এই ঝড় বাদলায় এর থেকে ভালো গল্প হতেই পারত না। সেটা আমরা জানি, ন্যাপলাও ভালো মতোই জানে। আর সেই জন্যই তো আমরা হাঁ করে খুঁড়োর গল্প শোনার জন্য বসে থাকি। এই যে ভাইপোড়া, শোন, গল্প তো সবাই বসে বসে শুনলি,
কিন্তু সেটা কেমন লাগলো সেটা না জানালে চলবে? শুধু গল্প শুনলে তো হবে না, শেয়ার করতে হবে, ভালো লাগলে জানাতে হবে কমেন্ট করে। হ্যাঁ, আর শোন, আগামীতে তো আরও গল্প নিয়ে আসবো, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাক। এমন ভালো থাকিস, আবার দেখা হবে। চলি। কেমন লাগলো আজকের গল্প জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান কমেন্টসের মাধ্যমে। যদি খুব ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা কিন্তু অন করে দিতে ভুলবেন না, তাতে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে। এবং অবশ্যই আমাদের ভিডিওগুলো আপনাদের বন্ধু মহলে শেয়ার করবেন, তাতে আমরা উদ্বুদ্ধ হব আরও নতুন নতুন কাজ করার জন্য। বছরের শেষ হতে চলেছে এবং বছরের শেষে আপনাদের জন্য থাকছে একটি গ্র্যান্ড উপহার, প্রায় একটি 4 ঘন্টার ঐতিহাসিক উপন্যাস পঞ্চস্বরের কীর্তি। যেমন আমাদের কমিউনিটি সেকশনে আগে জানানো হয়েছিল এই মাসের প্লেলিস্ট, সো সেই প্লেলিস্ট অনুযায়ী আমাদের এই মাসের শেষ গল্প আসছে পঞ্চস্বরের কীর্তি। খুব শীঘ্রই কবে আসছে ডেট এবং ডিটেলস জানিয়ে দেওয়া হবে আমাদের কমিউনিটি সেকশনে, অবশ্যই সেটা ফলো রাখবেন। এবং 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 একটি বিরাট বড় অ্যানাউন্সমেন্ট আমরা অলরেডি কালকে করেছি, যারা যারা এখন অবধি দেখেননি অবশ্যই চ্যানেল কমিউনিটি সেকশন এবং চ্যানেলের ভিডিও সেকশনে গিয়ে দেখে নিন। কালকেই আমরা একটা টিজার লঞ্চ করেছি আমাদের আপকামিং প্রজেক্ট অপারেশন রেড রোজের, যেই গল্পটি আসতে চলেছে জানুয়ারির প্রথম সপ্তাহে। তাহলে যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি, এখনও বলবো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ একটি গ্র্যান্ড স্পাই থ্রিলার গল্প অপারেশন রেড রোজ আসতে চলেছে খুব শীঘ্রই। তবে আজকের জন্য এটুকুই, ফিরবো আরও একটি নতুন গল্প নিয়ে। ততদিন সঙ্গে থাকুন, শুনতে থাকুন রাজদেবী 2.0।